দেশের কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, কোথাও অবনতি। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে প্রশাসন ও আওয়ামী লীগ। রাজধানীতে প্রথমবারের মতো চালু হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। প্রতি মাসে খরচ পড়বে 800 থেকে 1200 টাকা। ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 121 জনের প্রাণহানি, আহত বহু মানুষ। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ও ব্রাজিল। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি শারমিন রুমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা বন্ধুত্ব কামনা করি সকলের সঙ্গে, কিন্তু কারোর মাস্টারি কামনা করি না, কারোর চোখ রাঙানি কামনা করি না। গত কদিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট, মৌলভীবাজার ও টাঙ্গাইল সহ দেশের বেশ কিছু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উন্নতি হয়েছে কোনো কোনো অঞ্চলের বন্যা পরিস্থিতি। এদিকে প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ সহ সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সুরমা নদীর পানি 2 পয়েন্টেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি প্রতিটি পয়েন্টে বেড়েছে এবং 4টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল গভীর রাতে জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্রায় 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেটের 13 উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছেন 7,16,058 জন। আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, মধ্যনগর, ছাতক, দোয়ারা বাজার ও সুনামগঞ্জ সদর উপজেলায় প্রায় 60টি ইউনিয়নের 1071টি গ্রামের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রে 1325 জন আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা ও উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে নতুন করে বন্যা দেখা দিয়েছে। গত সোমবার রাত থেকে প্রবল বেগে বাড়ছে পানি। জেলার নদীর প্রায় সবকটি পয়েন্টে বৃষ্টি আর উজানের ঢলে আসা পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বৃষ্টি আর উজানি ঢলে হবিগঞ্জে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে জেলার আজমেরীগঞ্জ উপজেলার বদলপুর নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল সন্ধ্যায় চুনারুঘাট বাল্লা পয়েন্টে বিপদসীমার 150 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে 17 সেন্টিমিটার, বানিয়াচং মারকুলি পয়েন্টে 37 সেন্টিমিটার ও আজমেরীগঞ্জে কালনি কুশিয়ারা নদীতে বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। ফলে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিরাজগঞ্জে যমুনা সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে এসব নদীতে পানি বাড়া অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে 42 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে পানি বাড়ায় চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে 39 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 36 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 40 সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে 22 সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে 10 সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে 11 সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে 40 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমি প্লাবিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে নদী ভাঙন দেখা দিয়েছে।
গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়ে ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়ায় অনেক অবকাঠামো ও বসতবাড়ি ভাঙনের মুখে পড়েছে। নেত্রকোনায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্রমাগতভাবে বাড়ছে পানি। গত 3 দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া সোমেশ্বরী, কংস, ধনু ও মগরা সহ সবকটি নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে শেরপুরে ভোগাই, চেল্লা ও মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়িতে ভোগাই নদীর বেড়ি বাঁধ ভেঙেছে 3 স্থানে। এতে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি উপজেলায় মহারশী নদীর বেড়ি বাঁধ ভেঙে ঝিনাইগাতি শহর জলমগ্ন হয়েছে। এ উপজেলায় 30 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। পিচঢালা মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতি। অপরূপ এই দৃশ্যের দেখা মেলে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়ক দিয়ে গাড়ি যোগে যাতায়াতে যাত্রীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে সবুজ বৃক্ষরাজি ও ফুল। কুমিল্লা জেলা প্রতিনিধি রাবেয়া আক্তারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একরাশ মুগ্ধতা ছড়াচ্ছে পাহাড়ি রঙের ফুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের 100 কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশেই চোখে পড়বে কৃষ্ণচূড়া, কাঞ্চন কিংবা করবী এমন নানান প্রজাতির ফুল, যার কারণে যাত্রীদের এই সড়কে চলাচল করতে আগের সেই ক্লান্তি যেন হারিয়ে গেছে। তাদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা। আসা যাওয়ার পথে এক এক সিজনের এক এক রকম ফুল ফুটে, যা সত্যি দেখতে মনোমুগ্ধকর। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহাওয়া তৈরি করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। নান্দনিক এই সৌন্দর্যে খুশি এই মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও চালকরা। যখন এই বাসায় আসা যাওয়া করি, এই গাছ দেখে, এত সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগে, আনন্দ লাগে। চট্টগ্রাম মহাসড়কে যে সুন্দর ফুল গাছগুলো সরকার লাগাইছে, এগুলো সব মানুষকে অবশ্যই আকর্ষণ করছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এবং উপভোগ করছে। আয়নের পাশে দুই পাশে ফুল গাছ দেখে আমরা সময় আনন্দ আসে, গাড়ি ঘোড়া চালিয়ে শান্তি পাই, মনে আনন্দ পাই। সড়ক বিভাগ বলছে বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করা হয়েছে। জারুল এবং সোনালু বেশ তাদের সৌরভ ছড়াচ্ছে এবং আমরা মনে হচ্ছে যেন ইউরোপ আমেরিকার মতো দেশে আমরা যাতায়াত করতেছি। শুধু দিনেই মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি নয়, সেই সাথে রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে মহাসড়কের এই গাছগুলো। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরের কর্মসূচি চূড়ান্তকরণের লক্ষ্যে আজ এক প্রস্তুতিমূলক সভা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সভায় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে জাতির পিতার লেখা বই ও জীবনী নিয়ে নতুন অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে বেসরকারি টেলিভিশন, রেডিও ও কমিউনিটি রেডিও অনুষ্ঠান প্রচার করবে বলেও সভায় জানানো হয়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল সংস্থাকে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান প্রচারের নির্দেশনা দেয়া হয়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ভোরে 4 কেজি 420 গ্রামের একটি সোনার চোরাচালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর 5:30টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। ওই
ওই উড়োজাহাজের লাগেজ রাখার কেবিনে কালো স্কচ টেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ওই বিমানে দায়িত্বে থাকা সবার সামনে ভিডিও ধারণ করে কালো স্কচ টেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে আসা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচ টেপ কেটে 38টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন 4 কেজি 420 গ্রাম। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধার হওয়া 38 সোনার বারের বাজার মূল্য 4 কোটি 50 লাখ টাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 121 জনে দাঁড়িয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে 106 জন নারী এবং 7টি শিশু রয়েছে। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানী নয়াদিল্লি থেকে 140 কিলোমিটার দূরে হাথরস শহরে শিব দেবতার পূজা উপলক্ষে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন। সে সময় একটি প্রার্থনা সভা শেষে মানুষ যখন বের হয়ে যাচ্ছিলেন তখন পদদলনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রচন্ড গরমে অনুষ্ঠান স্থলে দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই অনুষ্ঠান শেষে লোকজন সেখান থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরপ্রদেশ ও আসামের কর্মকর্তারা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। উত্তরপ্রদেশের বহু এলাকায় গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। এখানে একদিনে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি এক বুলেটিনে জানানো হয়েছে। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, 16 জুন থেকে এখানে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। এতে 19 জেলায় 6 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং 8,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার রাজ্যটিতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে অবিরাম বর্ষণের কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগামী 3 দিন ওই অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সপ্তাহের বাকি দিনগুলোতে দেশটির পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তারা। আবারও দেশের খবর। রাজধানীতে প্রথমবারের মতো চালু হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। আজ সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই বাস সার্ভিস অ্যাপের মাধ্যমে ই বুকিং সিস্টেম চালু থাকবে। নগরকে যানজট মুক্ত রাখতে প্রথম ধাপে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের 450 জন শিক্ষার্থীকে এই সেবার আওতায় আনা হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে 3000 শিক্ষার্থীকে এই স্মার্ট বাস সার্ভিসের আওতায় আনা হবে বলে জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এই সেবার জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে 800 থেকে 1200 টাকা খরচ করতে হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সমাজ পরিবর্তনের জন্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করলে হবে না। এই সমাজকে বাঁচাতে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী নিয়ে বেড়ে উঠতে হবে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাসিনা বাড়ি চৌধুরী, খালেদা বাহার বিউটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ও ঢাকা উত্তর সিটির মেয়র স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন করেন। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। আজ রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ তরিকুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের হাটবাজারে এখন রকমারি আমের সমারোহ। জিআই স্বীকৃতিপ্রাপ্ত খিরসাপাত, মুম্বাই খিরসা, ল্যাংড়া, লকনা সহ বাহারি নামের সুস্বাদু আম কিনে পাইকাররা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এবার আমের বাজার দর ভালো হওয়ায় খুশি আম বাগানীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ইমরান ফারুক মাসুমের পাঠানো তথ্যচিত্র নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলো এখন জমজমাট হয়ে উঠেছে। এরই মধ্যে শেষ হয়ে গেছে গোপালভোগ জাতের আমের সরবরাহ। বাজার এখন খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য আমের দখলে। এরপর বাজারে আসবে ফজলি, তারপর আশিনা জাতের আম। চাঁপাইনবাবগঞ্জের আম স্বাদে অনন্য হওয়ায় দেশের অন্যান্য জেলায় এ আমের বিশেষ চাহিদা রয়েছে। সারা দেশে চালান হয়ে যায় এখান থেকে বিপুল পরিমাণ আম। এবার আমের দাম ভালো পাওয়ায় খুশি আম বাগানীরা। বিক্রি করছি 5,000 থেকে 4,000 টাকা মন। গতবার এই সময় আম বিক্রি করেছিলাম 2,000 টাকা মন কাটি। ওই তুলনায় আম কম থাকার কারণে আমের দামটা 2 গুণ হয়ে গেছে। আমি হিমসাগর আম নিয়েছিলাম, 5,000 টাকা মন হিসেবে আম বিক্রি করলাম। শেষ পর্যন্ত আমের বাজারটা থাকে, তাহলে আম বিক্রি করে পুষিয়ে ওঠে। আম রপ্তানির জন্য যে প্যাকিং হাউস সহ কোয়ারেন্টাইন স্টেশন সহ এই অবকাঠামোগুলো যদি সরকার তৈরি করে, তাহলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে হাজার হাজার মেট্রিক টন আম রপ্তানি সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জে আম গুণে মানে ভালো হওয়ায় দেশের প্রতিটি প্রান্তরে এই আমের চাহিদা প্রচুর। এখন জমজমাট দেশের বৃহত্তর কানসাট আম বাজার। আমলারা শান্তিপূর্ণভাবে আম বিক্রি করতে পারছে। সব মিলিয়ে কানসাট বাজার ঈদের মতো জমজমাটভাবে জমে গেছে। এখান থেকে আমরা প্রতি বছরেই এখান থেকে আম নিয়ে যাই, আমরা পাইকারি বিক্রি করি। গত বছরের তুলনায় এবার আম একটু কম হয়েছে, আমের দামটা একটু বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আবহাওয়া বিরূপ থাকায় এবার আমের ফলন কম। জেলায় এবার 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করেন তিনি। গত বছর উৎপাদন হয়েছিল 4,43,000 মেট্রিক টন। এই বছরে গত বছরের তুলনায় আমের উৎপাদন কম, কিন্তু দামটা বেশ ভালো আছে। সে কারণে যারা আম উৎপাদন করছেন, চাষি বা উদ্যোক্তা, তারা মোটামুটি লাভবান হচ্ছে। শেষ পর্যন্ত আমের এমন দাম থাকলে ফলন বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে লাভবান হবেন বলে আশা করেন আম বাগানীরা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবারে খেলার খবর। ব্রাজিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 8-এ উঠেছে ব্রাজিলও। যুক্তরাষ্ট্রের লেভি স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। 12 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে কলম্বিয়ার জালে বল জড়ান বার্সেলোনা তারকা রাফিনহা। গোল হজম করে পরিশোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি কেউই। ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে কলম্বিয়া। আর 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থেকে নক আউট পর্বে উঠে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ পানামা আর ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। এদিকে নিয়ম রক্ষার ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়েছে কোস্টারিকা। রোমানিয়াকে 3-0 গোলে হারিয়ে 16 বছর পর ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। জার্মানির আলিয়েঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোডি গাপকো দলকে দারুণ এক ফিনিশিংয়ে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে জোড়া গোল করেন 25 বছর বয়সী ডাচ ফরওয়ার্ড ড্যানিয়েল ম্যালেন।
এদিকে আরেক ম্যাচে অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়ে 16 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্ক। এদিন ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেন তুরস্কের মেরি ডেমিরাল। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে 8 নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তুরস্ক। অস্ট্রিয়ার হয়ে একটি গোল শোধ করেন মাইলেট গোয়েকরিচ। শেষ 8-এ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। দর্শক, রয়েছে সংবাদের শেষ পর্যায়ে, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশের কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, কোথাও অবনতি। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে প্রশাসন ও আওয়ামী লীগ। রাজধানীতে প্রথমবারের মতো চালু হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। প্রতি মাসে খরচ পড়বে 800 থেকে 1200 টাকা। ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 121 জনের প্রাণহানি, আহত বহু মানুষ। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ও ব্রাজিল। এরই মধ্য দিয়ে শেষ করছি দুপুর 2টার সংবাদ। সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।